সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা হবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, কিংবা বলতে পারো এটা তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক। কেমন? তো এই ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্কে তোমাদের প্রত্যেকটা বিষয়ের 50 নাম্বারের করে প্রশ্ন আছে। আর এই ভিডিওতে আলোচনা হবে দশম শ্রেণীর বাংলা বিষয়। দেখতে পাচ্ছ এখানে পূর্ণ মান 50। যেহেতু এটা 50 নাম্বারের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তাই এটা ভিডিওটা দীর্ঘ হবে, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বাংলা বিষয়ের পাশাপাশি অন্যান্য বিষয় দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর এই 50 নম্বরের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্কটা তোমরা যদি না পেয়ে থাকো, তাহলে চাইলেই তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো। কিভাবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে এ বিষয়ে একটি ভিডিও পোস্ট করা আছে চ্যানেলে, চাইলে দেখে নিতে পারো। তো দেখো এখানে একে দাগে বলেছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। ফার্স্ট কোশ্চেন দেখো, তপনের লেখা যে গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছিল, এখানে রাইট আনসার দেখতে পাচ্ছ অপশান গ, অর্থাৎ প্রথম দিন। নেক্সট কোশ্চেনটা দেখো, পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক কে? এখানে রাইট আনসার হচ্ছে অপশান খ, অর্থাৎ নবারুণ ভট্টাচার্য। পরের কোশ্চেন তোমাদের এখানে বলেছে আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেটি হচ্ছে উত্তর গ, অর্থাৎ পত্রফুট। পরের কোশ্চেন, বাবু কুইল ডাইভার্স কথাটি বলতেন? এখানে খ অপশান রাইট, অর্থাৎ লর্ড কার্জন। নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের এখানে বলেছি যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়। তো এখানে ক, খ, গ, ঘ অপশান আছে। এদের মধ্যে যেটা লেখা নয় শঙ্খ ঘোষের, সেটি হচ্ছে ক, অর্থাৎ দিন রাত্রি। নেক্সট কোশ্চেন দেখো, তোমাদের এখানে দুইয়ের দাগে কি বলেছে, কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। ফার্স্ট কোশ্চেন, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থটা কি হবে? উত্তর দেখো, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ হলো সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এখানে তোমাদের দুইয়ের দাগে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটার সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে থাকবে, ঠিক আছে? পরের কোশ্চেনটা দেখো, আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছে? এখানে শুধু সংক্ষেপে তোমাদের উত্তর জানানো হচ্ছে, তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের পুরো বাক্যে উত্তর দেবে। উত্তর দেখো, অশুভ ধ্বনিতে ঘোষিত হয় দিনের অন্তিমকাল। নেক্সট কোশ্চেন, আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি নির্দেশ করেছেন? উত্তর দেখো, হিমানির শব্দের অর্থ হলো বরফের বাঁধ। এখানে কবি প্রতি পদক্ষেপে বিপদের কথা বলেছেন, বা প্রতি পদক্ষেপে হিমানি বাঁধার কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, মাভৈ মাভৈ এমন উচ্চারণের কারণটা কি ছিল? উত্তর দেখো, মাভৈ কথার অর্থ হলো ভয় করো না। অরাজকতা সম্পন্ন সমাজকে নাড়া দিলেই তার মধ্যে লুকানো প্রাণ জেগে ওঠে। ত্রিকাল রূপী শিব ধ্বংসের ত্রিশূল হাতে আবির্ভূত হন। তার আগমনে বসুন্ধরায় তৈরি হয় প্রলয়ের পরিবেশ, আর ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে সমস্ত জীবকুল। কিন্তু এই ধ্বংসের মাঝেই আছে সৃষ্টির আশ্বাস। এই কারণেই কবি মাভৈ মাভৈ বলে উল্লাস প্রকাশ করেছেন। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, দুজন বন্ধু লোক আসার কথা ছিল, এখন বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল? উত্তর দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্পে উদ্ধৃত লাইনটি আমরা দেখতে পাই, অ্যানাজাং থেকে বন্ধুদের আসার কথা ছিল। নেক্সট তোমাদের তিনের দাগে দেখো প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। ফার্স্ট কোশ্চেন দেখো, বলা হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর। কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? কেন তার জয়ধ্বনি করবে? উত্তর দেখো, প্রলয়োল্লাস, এটা বানানটা একটু ঠিক করে নিও। প্রলয়োল্লাস কবিতায় কবি নজরুল ইসলাম দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছে, ঠিক আছে? তাহলে কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? আর দেখো এখানে বলা হচ্ছে প্রলয়োল্লাস কবিতায় মোট 19 বার তোরা সব জয়ধ্বনি কর এই আহ্বান সূচক পংক্তিটি ব্যবহার করে কবি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আসলে প্রলয়োল্লাস হলো ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির আনন্দ। স্বাধীনতার জন্য যে তরুণের দল তাদের দুর্জয় সাহস আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে পরাধীন এবং সামাজিক বৈষম্যের অবসান ঘটাতে চায়, কবি তাদের জয়ধ্বনি করতে বলেছেন। এবং নেক্সট প্যারা দেখো, কবির কোথায় তারা হলো অনাগত পলয় নেশার নিত্য পাগল, কিন্তু তারাই সিন্ধু পাড়ের সিংহদ্বারে আঘাত করে নতুন চেতনা বিপ্লবের বার্তাকে বয়ে আনে। অসুন্দরকে দূর করতে তারা ভয়ঙ্করের বেশ ধারণ করে পৃথিবীতে নবপ্রাণের প্রতিষ্ঠা ঘটায়। এই হলো বিপ্লবী যুব শক্তির প্রতি কবির মুগ্ধ অভিবাদন। নেক্সট কোশ্চেন দেখো, 3-2 নম্বরে বলেছে খুবই গরিব মানুষ হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে
প্রতিভাসিত হয়েছে? উত্তর, হরিদার পরিচয়। বিশিষ্ট গল্পকারক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন হরিদা। এখানে এই পূর্ণচ্ছেদ দেবে না, চরিত্রের পর যেটা পূর্ণচ্ছেদ আছে দেবে না, চরিত্র হলেন হরিদা তারপর পূর্ণচ্ছেদ, ঠিক আছে। তিনি পেশাগতভাবে বহুরূপী বৃত্তি অবলম্বন করতেন। হরিদা দারিদ্র্যের ছবি হরিদা একজন অতি সামান্য দরিদ্র বহুরূপী। গোটা গল্প জুড়ে আমরা তার দরিদ্রতার একাধিক নিদর্শন দেখতে পাই, যথা ক বলা হচ্ছে শহরের সবচেয়ে সরু গলির ভিতরে একটি ছোট্ট ঘরই তার সম্বল। খ অপশানটা দেখো তোমরা নিচে দেবে, বাড়িতে আগত বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্য তার নেই। খ বহুরূপী সেজে তিনি যেটুকু বকশিস পান তা দিয়ে তার সব সময় অন্যের সংস্থান হয় না, অনেক সময় তাই তার ভাতের হাঁড়িতে ভাতের বদলে শুধু জল ফোটে। নেক্সট এবারে দেখো তোমাদের চারের দাগে বলেছে কম বেশি 125টি শব্দে উত্তর দাও। প্রশ্নটা দেখো, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর দেখো, উৎস বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ঐতিহাসিক সিরাজউদ্দৌলা নাট্যাংশে ঘসেটি বেগম একজন হৃদয়হীনা প্রতিহিংসা পরায়ণা নারী চরিত্র। পাঠ্য নাট্যাংশে তার সংলাপ সংখ্যা মাত্র 19টি, কিন্তু এই সামান্য কয়েকটি সংলাপেই তিনি তার কুটিল স্বরূপটি আমাদের সামনে উন্মোচন করেছেন। ক ষড়যন্ত্রকারী এবং দেশদ্রোহী সিরাজ বিরোধী চক্রান্তে মধ্যমণি ছিলেন ঘসেটি বেগম। তিনি সিরাজের দুঃখ যন্ত্রণার বেদনার্থ নন, বরং উল্লাসিত। বাংলার স্বাধীনতা রক্ষার আর যাবতীয় প্রয়াসে বিরুদ্ধে তিনি গর্বিত বিদ্রোহিণী। খ প্রতিহিংসা পরায়ণ পালিত পুত্রকে সিংহাসনে বসিয়ে ক্ষমতা দখল করার যে স্বপ্ন ঘসেটি দেখেছিল, শওকত এখানে শঙ্করজনকে সম্ভবত এটা স্পেলিংটা একটু মিস হয়েছে, দেখো, হত্যা করে সিরাজকে সিংহাসনে আরোহণ তা চূর্ণ বিচূর্ণ, এটা হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবাব ঘসেটিকে নিজ দরবারে নজরবন্দি করে রাখেন। ঘসেটিকে হৃদয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে প্রতিহিংসার দাবানল। তিনি নিজেই বলেছেন, আমার রাজ্য নেই, রাজনীতি নেই, আছে শুধু প্রতিহিংসা। গ দেখো, হৃদয়হীনা কূটচক্রী এই নারীর প্রধান অস্ত্র হলো তার ভৎসনা এবং অভিশাপ। তার হৃদয়ে মায়া মমতার বিন্দুমাত্র প্রকাশ নেই। ক্ষমতার লোভ তার প্রতিহিংসা তাকে করে তুলেছিল হৃদয়হীনা। এক কথায় বলতে গেলে তিরস্কার আর অভিসম্পাতের মুখরা এই স্বার্থপর ঘসেটি বেগম ছিলেন সিরাজের ঘরশত্রু বিভীষণ। পরের দাগ দেখো, তোমাদের 5-এর দাগে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো কম বেশি 150টি শব্দে। এখানে তোমাদের দুটি প্রশ্ন আছে, প্রত্যেকটার জন্য 5 নাম্বার করে। প্রথম প্রশ্নটা দেখো, দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। উত্তরটা দেখো, রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতার উদ্ধৃত হবে, এটা উদ্ধৃত পংক্তিকে অপমানিত আফ্রিকাকে একথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ তার আফ্রিকা কবিতায় অপমানিত ইতিহাস বলতে সাম্রাজ্যবাদী শাসকদের দ্বারা শোষিত আফ্রিকার বঞ্চনা ও লাঞ্ছনা ইতিহাসকে বুঝিয়েছেন। সৃষ্টির সূচনা থেকে আফ্রিকা অরণ্যাবৃত, সে তথাকথিত উন্নত সভ্যতার আলো থেকে বহুদূরে নির্বাসিত ছিল। ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিত ছিল দীর্ঘদিন। তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার নিজস্ব জীবনধারা, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করতো না। কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকা ইত্যাদিকে স্বীকার করতো না। কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকার উপনিবেশ স্থাপনের সূচনার ফলে ক্রমে এই শতকের শেষে প্রায় পূর্ব আফ্রিকায় ইউরোপের বিভিন্ন দেশে উপনিবেশে পরিণত হয়। আর আফ্রিকার সম্পদের সন্ধান পেতে এই শ্বেতাঙ্গ উপনিবেশিক তথা সাম্রাজ্যবাদীর দল শুরু করে মানবিক লাঞ্ছনা। আফ্রিকার কৃষ্ণাঙ্গ সরল মানুষগুলিকে লোহার হাতকড়ি পরিয়ে মানুষ ধরা এই বর্বরেরা তাদের পরিণত করে ক্রীতদাসে। তাদের বর্বরতা ও লোভ আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়েও কালো। এই সব অত্যাচারিত মানুষদের রক্ত ও আশুতে কর্দমাক্ত হয় আফ্রিকার বনপথের ধুলো। সাম্রাজ্যবাদী দস্যুদের কাটা মারা জুতোর তলায় কাদার পিণ্ড এভাবেই আফ্রিকার অপমানিত ইতিহাসের চিরচিহ্ন দিয়ে গিয়েছে। এরপর নেক্সট কোশ্চেনটা দেখো, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে সে একথা বলেছে?
উত্তর দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গদ্যাংশ থেকে গৃহীত উদ্ধৃতিতে বক্তা হচ্ছে বাবুজি বলতে অপূর্বকে বুঝিয়েছেন, ঠিক আছে। এবং নেক্সট যে উত্তরটা কোন কথার পরিপ্রেক্ষিতে বলেছে দেখো, এই উত্তরটা তোমরা এই উক্তিটি এটা তোমরা নিচে প্যারা করে লিখবে, ঠিক আছে, এটা পাশেই হয়ে গেছে। উক্তিটির বক্তা রামদাস তলোয়ারকর এখানে বলেছে রামদাসের সঙ্গে কথোপকথনের অপূর্ব জানায় যে পুলিশ কর্তা নিমাইবাবু তার কাকা এবং তার শুভাকাঙ্ক্ষী তার কাকা শুভাকাঙ্ক্ষী হলেও ভারতবর্ষে মুক্তিকামী বিপ্লবীরা তার থেকে অনেক বেশি আপনার নিজের পরাধীন ভারতবর্ষে ব্রিটিশের দাসত্ব করেন নিমাইবাবু। এর পরের কোশ্চেনটা দেখো, পরে তোমাদের 6 দাগে বলেছে খিদ্দা এবার আমরা কি খাবো, উদ্ধৃতিটির আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। উত্তর দেখো, গঙ্গার ঘাট থেকে মাদ্রাজে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বিজয় পর্যন্ত কোনির যে যাত্রা, তাতে কোনির প্রথম ও প্রধান নির্দেশক ও অনুপ্রেরণা ছিল ক্ষিতিশ সিংহ। তিনি কোনোদিন সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন। তিনি কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন। এই অনুশীলনের সাঁতারের বিভিন্ন কৌশল ক্ষিতীশ কোনিকে শিখিয়েছিলেন এবং প্রতিদিন সকালে 6:30 থেকে 8:30 পর্যন্ত কোনির অভ্যাস চলত। ক্ষিতীশ কোনির জীবনযাত্রাকে একটা ছকে বেঁধে দিয়েছিলেন। কোনি কখন কি খাবে সেই ব্যাপারেও ক্ষিতীশ নিয়ম জারি করেছিলেন। কোনি প্রতিদিন 2টো ডিম, 2টো কলা এবং 2টো টোস্ট খাওয়ার কথা। ক্ষিতীশ বললেন এগুলি কোনিকে খেতে দেওয়ার বদলে আরও 1 ঘন্টা কোনির জলে থাকতে হবে বলে ক্ষিতীশ জানায়। আর লোভ দেখিয়ে অমানসিক পরিশ্রম করিয়ে নেওয়া অন্যায় জেনেও যন্ত্রণা আর সময় দুটোকেই এখানে বলা হয়েছে হারানোর জন্য ক্ষিতীশ এমনটা করেছিলেন। কোনি টিফিনের বদলে টাকা চাইলে ক্ষিতীশ আর কোনির মধ্যে বোঝাপড়া হয়। ক্ষিতীশ কোনিকে নানা উদাহরণ দিয়ে তাকে উজ্জীবিত করেন। তারপর দেখা যায় যে সফলতা অর্জন, ক্ষিতীশই দেওয়ালে সত্য লিখে টাঙিয়ে দিয়ে কোনির লক্ষ্যমাত্রা ঠিক করে দেন। তার তত্ত্বাবধানে দিনের পর দিন কোনির এই কঠোর অনুশীলনই তাকে সাফল্যের সোপানে পৌঁছে দেয়। নেক্সট কোশ্চেন তোমাদের 7 দাগে দেখো বলেছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, অনুসর্গ হলো এক প্রকার। দেখো এখানে ঘ অপশন অর্থাৎ অব্যয় পদ সঠিক উত্তর হবে। পরের কোশ্চেনটা দেখো বলেছে বিভক্তি কখনোই লুপ্ত হয় না, সেটা হচ্ছে সম্বন্ধ পদে অর্থাৎ গ রাইট আনসার। পরের কোশ্চেন নির্দেশকের একটি উদাহরণ হলো। উত্তর দেখো এখানে ঘ অর্থাৎ গুলি। নেক্সট কোশ্চেন দেখো 8 দাগে বলেছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। ভোজ্য বস্তু, পোশাক পরিচ্ছদ, এখানে সন্ধানিক। তো দেখো এখানে ভোজ্য বস্তু, ভোজের বস্তু, এখান থেকে হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস অথবা ভোজনের উপযুক্ত বস্তু মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আর আছে পোশাক পরিচ্ছদ, পোশাক ও পরিচ্ছদ, যেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর পরেরটা দেখো সেটা ছিল সন্ধানিক। তো এটা তোমরা বানানটা ঠিক করে নেবে, সন্ধ্যায় পালনীয় আহ্নিক, যেটা হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পরে তোমাদের দেখো 9 দাগে বলেছে কম বেশি 150টি শব্দে প্রতিবেদন রচনা লিখতে হবে। লর্ডসে রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। উত্তর দেখো এই যে লর্ডসে রুদ্ধশ্বাস জয় পেল ভারতীয় ক্রিকেট দল, এটা তোমরা মাঝামাঝি লিখবে, হেডিং করবে। উত্তরটা এবার দেখো তোমরা, নিজস্ব সংবাদদাতা 17ই আগস্ট লর্ডস টেস্ট ঐতিহাসিক জয় ভারতীয় দলের। রুদ্ধশ্বাস ম্যাচের 5ম দিনে ব্যাটে বলে দাপট দেখালো ভারতীয় ক্রিকেটাররা। প্রথমে চাপের মুহূর্তে 89 রানের পার্টনারশিপ গড়ে ভারতকে 298 রানে পৌঁছে দেয় মোহাম্মদ শামি ও জসপ্রীতি বুমরা। পরের অংশটা দেখো, অর্ধশত রান করেন মোহাম্মদ শামি। ইংল্যান্ডের 27 রানে লিড বাদ দিয়ে দ্বিতীয় ইনিংসে 272 রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া। রান ভাড়া করতে নেমে প্রথম থেকে লাগাতার ব্যবধানে উইকেট ঝরিয়ে চাপে বাড়তে থাকে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। জো রুট ও জয় বাটলার কিছু লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। 120 রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। 161 রানে জয় পেল টিম ইন্ডিয়া।
এর পরেরটা দেখো বঙ্গানুবাদ আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো বঙ্গানুবাদটা দেখে নেবে। যেটা বঙ্গানুবাদ করলে হবে, গৃহই প্রথম বিদ্যালয়, যেখানে শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে, সে দেখে শোনে এবং সে গৃহে শিক্ষা লাভ করতে শুরু করে, এবং গৃহই তার চরিত্র গঠন করে, আর সুগৃহে সৎ এবং সুস্থ মানুষের সৃষ্টি হয়। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 বা ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো, ঠিক আছে। আচ্ছা, তো এটা তোমরা অবশ্যই সুন্দর করে তুলে নিও। পাশাপাশি অন্যান্য বিষয়গুলো কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিও, অথবা তোমরা এন্ড স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন, ওখানে ক্লিক করলেও তোমরা দেখতে পেয়ে যাবে।